প্রিয় দর্শক, শুভেচ্ছা দিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসপি হসপিটাল নিবেদিত ব্যথা নিরাময় অনুষ্ঠানটি দেখবার জন্য। এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের শরীরে বা জয়েন্টে যে দীর্ঘমেয়াদী ব্যথা আছে এবং কখনো কখনো স্বল্পমেয়াদী ব্যথাও, এর কারণগুলো জানানোর চেষ্টা করি, এর আধুনিক চিকিৎসাগুলো জানানোর চেষ্টা করি এবং কখন কোন চিকিৎসকের কাছে আপনারা এই ব্যথার জন্য যাবেন সে ব্যাপারে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে ওর ব্যতিক্রম নয়। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথার কারণ এবং যারা আর্থারাইটিস বা জয়েন্ট পেইনে ভুগছেন, এদের চিকিৎসা, আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকে আলোচনা। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সেটে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন অত্যন্ত পরিচিত মুখ, জনপ্রিয়, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর এবং এসপি হসপিটালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডাক্তার এস চক্রবর্তী। ডাক্তার চক্রবর্তী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্যথা সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন সময়ে টিবিস কলেজের নাম্বারটি আসে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আমাদের আজকের অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম এবং আসুন আমাদের আজকে আলোচনাটি শুরু করি। ডাক্তার চক্রবর্তী, কোমর ব্যথা আমাদের দেশে একটা অনেক মানুষ এটা ভুগে, একবার কিশোর যৌবন থেকে নিয়ে শুরু বয়সকালে অনেক সময় দেখা যায় যে কোমর ব্যথাটা অনেক দিন থেকে থাকছে এবং কোমরের মধ্যে একটা তীব্র ব্যথা থাকছে, কোনোভাবে নড়াচড়া করতে পারছে না। এটা কারণটা কি? ধন্যবাদ। আসলে আমরা যদি বলি কোমর ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। সেই কারণটা আইডেন্টিফাই করা হচ্ছে কোমর ব্যথা চিকিৎসা করার প্রথম শর্ত। কোমর ব্যথা যদি আমরা বলি কি কারণ হয়, মূলত দুইটা কারণ। একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেনের মধ্যে থাকে ডিস্ক প্রোলাপস, যেটা আমরা খুবই কমন একটা টার্ম, যে পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। আমাদের দুইটা হাড় আছে, আমাদের যে ঘাড় থেকে কোমর পর্যন্ত ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা টিউব থাকে, এটাকে আমরা বলি ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তো এই ডিস্কের ইলাস্টিসিটি আছে। তো সাধারণত আমরা দেখেন সবসময় সামনে ঝুঁকে কিন্তু কাজ করছি, অলওয়েজ সামনে। তো কোমরের ঠিক মিডিলে L4, 5, 5S1 এই জয়েন্টগুলো স্ট্রেচিং হচ্ছে, ওভার স্ট্রেচিং হচ্ছে। যখন ওভার স্ট্রেচিং হতে হতে একসময় সে কি হচ্ছে, সে ফেটে যাচ্ছে, ফেটে গেছে, টিস্যুগুলো ছিঁড়ে গিয়ে আস্তে 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 বালজিং হচ্ছে, মোটা হচ্ছে। একসময় কি হচ্ছে, বাস্ট করে ভিতর থেকে জেল বের হয়ে যাচ্ছে। যখনই জেলটা বের হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি পিএলআইডি। তার আগ পর্যন্ত আমরা বলি বালজিং, নট পিএলআইডি। তো যখন বালজিং হয়, ব্যথাটা কোমরে থাকে, রোগী বলে প্রচন্ড ব্যথা কোমরে, তখন রোগীরা পেইন কিলার খায়, পেইন কিলার খেলে ব্যথা কমে যায়, কিন্তু বালজিংটা রিপেয়ার হয় না, কারণ পেশেন্ট মুভমেন্ট করে। পেশেন্ট ওই সময় যদি ফিজিওথেরাপি করে তাহলে বালজিংটা কিন্তু আর প্রোলাপসের দিকে যেতে পারে না। তো বালজিংটাকে রেখে পেইন কিলার খেয়ে সময় নষ্ট করার কারণে আস্তে আস্তে ফেটে যায়। যখনই ফেটে জেলটা বের হয়ে যায় তখন পেশেন্ট পার্মানেন্ট রোগী হয়ে যায়, তখন সারাক্ষণ ব্যথা, কোমর ব্যথা পায়ে ছড়া যাচ্ছে, পা ঝিঝি ধরে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, একসময় প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই সময় যদি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন এবং একটু রেস্টে থাকা কি দরকার এই সময়টাতে? এই সময় রেস্টটা ডিপেন্ড করবে যে তার কন্ডিশনটা কেমন। যদি বালজিং থাকে সেক্ষেত্রে আমরা রেস্ট দিই না, আমরা বলি নিজে নিজে এক্সারসাইজ করেন, আমরা শিখিয়ে দিই। এই কারণে কোমরে যদি বালজিং থাকে আমাদের ট্রিটমেন্ট করতে হয় একদিনের একটা ডোজ, শিখে নেবে, বাসায় গিয়ে 21 দিন করলে ভালো হয়ে যাবে। যখনই সেটা প্রোলাপস হয়ে যাচ্ছে তখন সেটা বেড রেস্টে যেতে হচ্ছে, এটাকে আমরা অ্যাক্টিভ বেড রেস্ট। শুধু বেড রেস্টে থাকলে রিস্ক আছে, একটা রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে, প্যারালাইসিস হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। যে কারণে আমরা বলি অ্যাক্টিভ বেড রেস্ট। বিছানায় শুয়ে থেকে তাকে দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিতে হবে। যখন কোনো ব্যক্তি বিছানায় শুয়ে থাকবে ন্যূনতম 4 টাইমস ফিজিওথেরাপি কনফার্ম করতে হবে, না হলে পেশেন্টের ক্ষতি হতে পারে। আর ওইটা ট্রিটমেন্টের পাশাপাশি অন্যান্য বিপদ হতে পারে, যে কারণে আমরা 4 বেলা ফিজিওথেরাপি দিতে। এটা হচ্ছে পিএলআইডির ক্ষেত্রে। আমরা বলি পিএলআইডি চিকিৎসা তাহলে কতদিন সর্বোচ্চ সময় লাগে? আমরা 3 থেকে 6 সপ্তাহ। 6 সপ্তাহের বেশি কোমর ব্যথার চিকিৎসার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তাহলে 5 বছর 10 বছর কেন সাফার করছে? সবাই ভুল ট্রিটমেন্টের শিকার, ডিসিশন ঠিক নাই, ট্রিটমেন্ট প্রসিডিউর ঠিক না থাকার কারণে সারা জীবন তারা সাফার করছে, চিকিৎসা সঠিক হচ্ছে না। অনেকে ফিজিওথেরাপি দিচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, কিন্তু ভালো হচ্ছে না। কারণ একটাই, সঠিক ফিজিওথেরাপি হচ্ছে না। ফিজিওথেরাপি দেওয়ার যে সিস্টেমটা, প্রোটোকলটা তারা ফলো করছে না। যার কাছে যাচ্ছে সেটা এক্সপার্ট না। হয়তো অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট নাই, সেখানে অনেকে এই ক্ষেত্রে ভিটামিন ডি, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এই ধরনের ওষুধ খাওয়ার একটা, এগুলাতে কোনো কাজ হবে না। এখন যদি কারো পা ভেঙে যায়, এখন ভিটামিন ডি, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন খেলে তো জোড়া নেবে না। জোড়া নেওয়ার জন্য প্রথম কাজ প্লাস্টার করা, দেন আপনি সাপোর্ট নিতে পারেন। তো আমি যাই করি কোমর ব্যথা রোগীদের ট্রিটমেন্ট করার জন্য ওগুলো সাপোর্ট কাজ করলে 5%। মেইন ট্রিটমেন্টটা হচ্ছে রেস্ট এন্ড ফিজিওথেরাপি। আমরা এক দর্শক একটু ফোন নিয়ে নেই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। আমি হচ্ছে আফসানা রহমান বলছিলাম। সমস্যা বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার হচ্ছে, আমি ব্যাংকে কাজ করি। আমি অনেকক্ষণ ধরে যখন কাজ করি তখন আমার হাঁটুতে অনেক ব্যথা শুরু হয়।
আর আগে হচ্ছে শুধু ব্যথা ছিল, কিন্তু এখন আবার মাঝে মাঝে কটকট শব্দও হয় হাঁটুতে। আচ্ছা, আর হচ্ছে আপনার যখন সিঁড়িতে উঠতে যাই তখন হচ্ছে অনেক বেশি কষ্ট হয়। জি। আচ্ছা, অনেক আপনার কি অনেক কোমরে কোনো ব্যথা হয়? জি? কোমরে কোনো ব্যথা হয়? না না, কোমরে ব্যথা হয় না, শুধু এই হাঁটুতেই হচ্ছে ব্যথা হয়। কোনো এখন আমি চিকিৎসা বুঝতে পারছি নিচ্ছেন? না যে কেন এই ব্যথাটা হচ্ছে। কোনো চিকিৎসা নিয়েছেন? জি না, এখনো চিকিৎসা নেইনি। জি, ধন্যবাদ। আমরা ধন্যবাদ। দেখেন, এই যে আমাদের সঙ্গে হাঁটুতে ব্যথা থাকুন। হচ্ছে, হ্যাঁ। হাঁটুতে ব্যথা হচ্ছে মানে কি, সে কিন্তু বলেই গেল তার রোগের সমস্যাটা কোথা থেকে আসছে। তার সিঁড়িতে উঠতে গেলে পায়ের শক্তি কমে যাচ্ছে, যার ফলে ব্যথা বেড়ে যায়। তার মানে পায়ের শক্তি কম, তার মানে বডি ফিটনেস ফল করেছে, আনফিট। তার মানে তার মেরুদণ্ডে সামথিং প্রবলেম আছে, কোমর থেকেই ঘটনাটা ঘটছে। সো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোমরে যে লুকায়িত প্রবলেমটা সেটা ডেঞ্জারাস। ওনাকে কোমরের আইডেন্টিফাই না করা পর্যন্ত হাঁটুর চিকিৎসা করে কোনো বেনিফিট হবে না। আস্তে আস্তে উনি খারাপের দিকে যাচ্ছে, কারণ দিন দিন পায়ের শক্তি কমে যাবে, ওনার হাঁটু ব্যথার তীব্রতা বাড়তে থাকবে। হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজ একসময় ভাঙতে শুরু করে, তখন হাঁটু ব্যথা আরো তীব্র। মানে সমস্যাটা শুরু কোমর থেকে, কিন্তু বহিঃপ্রকাশ করছে হাঁটুতে। পায়ের শক্তি কমে যাচ্ছে, মাসেল যত শক্তি কমে যাবে তত আমাদের কার্টিলেজ ড্যামেজ হবে এবং হাঁটু ব্যথা বেড়ে যাবে। তার হাঁটতে গেলে কষ্ট হবে, সিঁড়ি স্টারিং করতে গেলে কষ্ট হবে, নিচে উঠবোস করতে কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, তখন নামাজ পড়া বন্ধ করে চেয়ারে বসে পড়বে। আস্তে আস্তে রোগী ডিসেবলের দিকে চলে যাবে। এটা করণীয় ফিজিওথেরাপি দিয়ে মাসলকে স্ট্রং করতে হবে, আর মেরুদণ্ডে একটা এমআরআই করে দেখে নিতে হবে। সিম্পল ট্রিটমেন্ট। কোমরে একটা এমআরআই করে ফিজিওথেরাপি দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখায় কোমরে অবশ্যই একটা এমআরআই করে দেখবেন, আর ফিজিওথেরাপি দিলে এই 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি কন্টিনিউ করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এবং এই সমস্যা শুধু উনি না, যারা এই কর্পোরেট জব করেন বা দীর্ঘ সময় ধরে বসে কাজ করতে হয়, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আছে। আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাইবো যে কর্পোরেট ওয়ার্কার যারা আছে, কাজ করছে, কিভাবে তারা কাজ করবে। একটা ব্রেক নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন এসপি হসপিটাল ব্যথা নিরাময়, পাওয়ার্ড বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমাদের আজকের অতিথি ডক্টর এস চক্রবর্তীর সাথে আমরা আলোচনা করছিলাম যে কোমর ব্যথা, হাঁটু ব্যথার চিকিৎসা নিয়ে। বিরতির আগে যেটা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের ব্যথার রোগীরা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করে, কিন্তু বলে যে ভালো হয় না। কেন হয় না এটা আমরা জানতে চাই। একটা ফোন নিয়ে নিই। দর্শক, আসসালামু আলাইকুম। নাম বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার নাম তানভীর আহমেদ, আমার বয়স 26। কয়েক সপ্তাহ আগে আমি জিমে ভারী ওজন তোলার পরে থেকে মানে আমার কোমরে একটা টান লাগে। প্রথমে একটা পিঠের নিচে ব্যথা ছিল, এখন সেটা কখনো কখনো দেখা যাচ্ছে নিতম্ব হয়ে আমার মানে পুরোর দিকে নেমে যায়। তারপর বেশি সময় দাঁড়িয়ে থাকলে বা আবার ব্যায়াম করলে ব্যথাটা বাড়ে, আবার বিশ্রাম নিলে আবার সেরে যায়। আবার মাঝে মাঝে কোমর শক্ত লাগে, এবং আবার যে সামনে যখন ঝুঁকি তখন আবার অসুস্থ মনে হয়। স্যার, আমার মানে এটা কি শুধু কি মাংসপেশি টান, স্যার আমার মানে কোমরে কি কোনো ডিস্কের সমস্যা হলো? জি, ধন্যবাদ। সারবে এটা? জি, ধন্যবাদ আপনাকে। বলছি এটা ডিস্কের সমস্যা, এটা মাংসপেশির টান না, এটা ডিস্ক নার্ভে যে চাপ দিচ্ছে, যে নার্ভে চাপ দেয় ব্যথা শেষে মুভমেন্ট, তার মানে তার পিএলএডি স্লিপ ডিস্ক হয়ে গেছে অলরেডি। এখন তাকে রেস্টে থাকতে হবে, নাহলে এটা আস্তে আস্তে আরো বের হবে। ব্যায়ামও করছেন, ব্যায়াম করা যাবে না, এখন তাকে ট্রিটমেন্ট করতে হবে, ফিজিওথেরাপি দিতে। ফিজিওথেরাপি আর ব্যায়াম এক জিনিস না। ফিজিওথেরাপি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, এটা স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে। কতবার করবে, দিনে কতবার, কত রিপিটেশন, সবকিছু রাইট। তো দর্শক, আমি আপনি সার্চ করে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে কোমরে একটা এমআরআই করে দেখুন নিজের চোখে যে আপনার ডিসপ্লাপস কতটুকু আছে, ওটাকে রিপেয়ার করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা করলে আশা করি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। মানে একটা জিনিস আমরা দেখছি যে এই রোগীরা কিন্তু এই ব্যথা নিয়ে বা সমস্যা নিয়ে তারা কিন্তু ভাবছেন যে এমনিতেই ভালো হয়ে যাবে। ওরা ভাবছে যে একটু হাঁটাচলা করলে ভালো হবে, কেউ মনে করছেন ব্যায়াম করলে ভালো হবে, কেউ মনে করছেন কিছু ওষুধ খেলে ভালো হবে, কিন্তু সমস্যাটা কিন্তু আরো প্রকট আকার ধারণ করছে। তার মানে শুরুতে এটা চিকিৎসাটা নেওয়াটা দরকার আর কি। একটু যেটা জানতে চাচ্ছিলাম, কোনো সময় কোমর এবং ঘাড় ব্যথার জন্য কেউ সার্জারি করে থাকেন, কিন্তু এরপরে কিন্তু সমস্যাটা যায় না, কি বলবেন? দেখেন, সার্জারি কেন করব? সার্জারি করার তো যুক্তি থাকতে হবে। তো যেটা আমাদের দেশে ম্যাক্সিমাম কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগীরা অপারেশন করছে, বাট আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক। যেখানে আমরা বলছি যে মেকানিক্যাল সমস্যা, এটা আসলে কোনো ট্রিটমেন্টে এটা ফিজিওথেরাপি ছাড়া মেকানিক্যালি কারেকশন করতে হবে, নট সার্জিক্যাল, নট মেডিকেশন। ওষুধ এবং সার্জারির প্রয়োজন নেই। যেটা স্লিপ ডিস্ক, পিএলআইডি, অনেকে বলছে পিএলআইডি ব্যথা বেশি অপারেশন করেন না। বেশি ব্যথা কিন্তু ভালো, বেশি ব্যথা থাকা মানে পিএলআইডি ছোট।
বরঞ্চ ব্যথা কমে যখন অবশ হয়ে যায়, যখন প্যারালাইসিস হয়ে যায়, তখন আমরা বলি সার্জিক্যাল কারেকশন অ্যাটলিস্ট শেষ ভরসা। কারণ প্যারালাইসিস হয়েই গেছে, অপারেশন নতুন করে হওয়ার কিছু নাই। সো শেষ ভরসা যদি কম্প্রেশন ছুটতে পারে তাহলে হয়তো বা ভালো হতে পারে। কিন্তু আমরা যেটা এসপি হসপিটাল আমরা করে থাকি যে কনজারভেটিভ, মানে অপারেশন ছাড়া, পেইন কিলার ছাড়া আমরা 100% সাকসেসফুল। আমাদের এসপি হসপিটালে 100টা রোগী ভর্তি হলে 100 রোগী সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ এখানে, কারণ আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে যাচ্ছি। বিষয়টা খুব সিম্পল, যেমন একটা হাড় ভেঙে গেলে প্লাস্টার করলে জোড়া নিবেই। হ্যাঁ, দুই একটা নিতে নাও পারে, কারা যারা হয়তো আগে খুলে ফেলেছে অথবা বয়সের কারণে হাড়ে অস্টিওপোরোসিস আছে, অসুখ আছে, সেই ক্ষেত্রে। বাট এটা কিন্তু রেয়ার, আর এটা কিন্তু এক্সাম্পল না। ইউজুয়ালি কিন্তু হাড় ভাঙলে প্লাস্টার করলে জোড়া নিবেই। ঠিক তাই কোমরে ডিসপ্রলাপস আছে, শুয়ে আছেন, ভালো হবে না এটা হতেই পারে না, ভালো হবেই। তাহলে শুয়ে থাকার ব্যবস্থা কর, যদি শুয়ে থাকলে ভালো হয় আমি অপারেশনে কেন যাব? আর পিএলআইডি মানেই বুঝতে হবে মাসেল দুর্বল, বডির ফিটনেস ফল করে। সো আপনার ফিটনেস বাড়ান, আর ফিটনেসটা বাড়ানোর জন্য, মাসেলকে স্ট্রং করার জন্য ফিজিওথেরাপি, রেস্টে থাকলে জোড়া নিচ্ছে। সো 21 থেকে 28 দিন চিকিৎসা করেন, 100% ভালো হয়ে যাচ্ছেন। শুধু আপনার সার্জিক্যাল বা অল্প সময় চিকিৎসাটা নিতেই আমাদের অনেক সময় অনেকে বলে বাবা আমি এতদিন শুয়ে থাকবো কেমনে, সে কিন্তু বছর বছর কষ্ট পাচ্ছে, সারা জীবন কষ্ট পাবে। অপারেশন করে বিছানায় পড়ে আছে। আজকে আমার একটা রোগী ফোন দিয়েছে, সে অপারেশন করে ইন্টারনাল ফিক্সেশন করেছে, এরপরে তার ইনফেকশন, এরপর তার ব্লিডিং হয়ে গেছে, এরপরে সে আনকনশিয়াস, এরপর সে লাইফ সাপোর্টে গেছে। সিলেট থেকে ফোন দিয়েছে, লাইফ সাপোর্ট পর্যন্ত গিয়েছে, এখন ওখান থেকে বেঁচে বাসায় যেয়ে পড়ে আছে, 2 পা প্যারালাইসিস। তখন আমার ফোন দিলে আমি খুব রাগারাগি করলাম, যেটা আসলে অপারেশন আগে যদি আমাকে ফোন দিতেন এত বড় ডেঞ্জারাস ঘটনা যাওয়া লাগতো না। বাট এখন নিয়ে আসেন, এখন আমরা ট্রিটমেন্ট করবো, এখন আমার কাজ অনেক বেড়ে গেল। যেটা সিম্পল কাজ ছিল সেটা এখন বিশাল কিছু ঘটে গেল। প্যারালাইসিস শব্দটা উচ্চারণ করছেন, স্ট্রোকের রোগীদের প্যারালাইসিস তো অবশ্যই হয়ে থাকে কম বেশি আর কি। একটা ফোন নিয়ে এই স্ট্রোক রোগীদের প্যারালাইসিস আপনার কিভাবে ম্যানেজ করেন একটু জানতে চাইবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার নাম সাবিয়া ইসলাম, আমার বয়স 29 বছর। সমস্যা বলুন। তো স্যার, কয়েক মাস ধরে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, এখন সেই ব্যথা ডান হাতে নেমে যাচ্ছে। হাত তুলতে গেলে দুর্বল লাগে এবং আঙুলেও ঝিমঝিম বা অনেক সময় অবশ ভাব থাকে। বাট দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে অনেক সময় ব্যথা অনেক বেড়ে যায়। এই ব্যথা আবার হচ্ছে টান টান ভাব লাগে, রাতেও আবার ঘুমাতে গেলে সমস্যা হয়। এটা কি নার্ভের কোনো সমস্যা হতে পারে? কোন ট্রিটমেন্ট করেছেন? না, আমি এখনো করি নাই। জি ধন্যবাদ। দেখেন, উনি অবহেলার কারণে কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে। এটা ডিসপ্রলাপস, সার্ভাইকালে ডিসপ্রলাপস, যে নার্ভে চাপ দিচ্ছে, হাতের শক্তি কমে যাচ্ছে, হাত ঝিঝ ধরে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। যত উনি ল্যাপটপে কাজ করবে, কম্পিউটারে কাজ করবে, মোবাইলে কাজ করবে, তত খারাপের দিকে যাবে। যতক্ষণ না সে কারেকশন করছে ততক্ষণ সে ভালো হবে না, ভালো থাকবে না। তাহলে কারেকশন করার জন্য জানতে হবে, কি জানতে হবে? আগে দেখতে হবে এটা কি অবস্থানে আছে, তার জন্য এমআরআই করতে হবে। এমআরআই ছাড়া দেখার কোনো সুযোগ নাই। ঘাড়ে একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি এবং মেইনটেনেন্স। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ঘাড়ে একটা এমআরআই করতে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাছে গিয়ে ঘাড়ে একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করুন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। বেশিরভাগ রোগী যারা ফোন করলেন বা সমস্যাটা ভুগে দেখলাম তারা বেশিরভাগই তরুণী, যুবক যুবতী আর কি। আমাদের দেশে এই ধরনের সমস্যার রোগীটা বাড়ছে এবং ডেফিনেটলি এই সময়টা তো যথেষ্ট প্রোডাক্টিভ টাইপ, কর্মক্ষম, তাদের কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে এবং তারা অনেকভাবে সাফার করছে। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, স্ট্রোক করার কতদিন পরে আইডিয়ালি ফিজিওথেরাপি শুরু করা দরকার? দেখেন, স্ট্রোক করার সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি শুরু করতে হয়, প্যারালালি চলতে হবে। এখানে লাইফ সাপোর্টের জন্য, তার জীবন সেভ করার জন্য মেডিকেশনের প্রয়োজন আছে, এই জন্য অবশ্যই হসপিটালে ভর্তি থেকে। কিন্তু ডে 1 থেকে যদি ফিজিওথেরাপি করা যায় তাহলে সঠিক ফিজিওথেরাপি শুরু হয়ে গেল। এবং স্ট্রোকের সাধারণত ফিজিওথেরাপি কতদিন দিয়ে নির্দিষ্ট ডোজ আছে। দেখবেন অনেকে বছরের পর বিছানায় পড়ে আছে, পড়ে থাকার কথা না। স্ট্রোকের ট্রিটমেন্ট সাধারণত 4 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে রোগীকে সুস্থ করতে, যে কন্ডিশনে থাক। যদি শুরু থেকে ট্রিটমেন্ট করা যায় 4 থেকে 12 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম রোগী কিন্তু স্বাভাবিক জীবনে যেতে পারবে। সো এই যে বছর বছর পড়ে থাকার কোনো সুযোগ নেই, তারা ভুল ট্রিটমেন্টের শিকার হচ্ছে। বাসায় গিয়ে নিজেরা যে ব্যায়াম করাচ্ছে, এটা হচ্ছে তাদের ক্ষতি করছে বেশি। একটু সংক্ষেপে জানতে চাইবো যে কিভাবে রোগীরা আপনার সাথে যোগাযোগ করবে সংক্ষেপে। যে দর্শক, এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, ওখানে আমি বসি সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। শ্যামলী রিং রোড এসপি হসপিটাল আসলে আমাকে পাওয়া যাবে। নিচে স্কলে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আসতে পারেন, অথবা গুগলে এসপি হসপিটাল লিখে সার্চ দিলেও পাবেন। এবং আমার নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন। এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলে সিরিয়াল আসতে পারবেন। 0179 355 7825। আমি আরেকবার বলছি, 0179 355 7825। এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলে সিরিয়াল আসা যাবে। ধন্যবাদ সকলকে। দর্শক, এই অনুষ্ঠানটি আবার দেখতে পারবেন আগামীকাল সকাল ভোর 6টা 30 আশা করি দেখবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। শুভেচ্ছা।